এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 26 তারিখ থেকে এক্সাম শুরু। তো আশা করি সবাই ভালো আছো এবং পুরা দমে এইচএসসির একটা প্রিপারেশন নিচ্ছ। আর সবাই ভয় পাচ্ছ, আমি জানি, ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে ঘাবড়েও যাও না। তো তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন এক্সাম হলে এবং পুরাটা সময় জুড়ে কিছু জিনিসপত্র একটু মানতে হবে। ওই স্ট্র্যাটেজিগুলোই আজকে আমি তোমাদের বলবো। তো বেশি সময় নিব না। প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, একদম লাস্ট মোমেন্টে চলে আসছো, এই সিনটা তোমরা দেখছো নন্টে ফন্টের, পাড়ায় আসিস বার্নিশ করে ছেড়ে দিও। দুজনের মারামারি হচ্ছে, দুইজন ইকুয়াল, মানে সমশক্তি সম্পন্ন। এখন ও বলতেছে ওর পাড়ায় গেলে ওরে মারবে, ও বলতেছে ওর পাড়ায় গেলে ওরে মারবে। আচ্ছা, তোমরা কুকুরের মারামারি দেখছো, কুকুরদেরও কিন্তু এলাকা থাকে। ধরো দুইটা কুকুর, দুইটা সমান শক্তি, এখন দুইটা মারামারি লাগলো, বলতে পারবা কোন কুকুর জিতবে? যার এলাকায় মারামারি হইতেছে সেই কুকুরটা জিতবে। কেন? ওর এলাকা, ওর কনফিডেন্সটা অনেক বেশি। সিমিলার কাহিনী বাংলাদেশ টিমের ক্ষেত্রে হয়। বাংলাদেশ টিম, ওর পারফরমেন্স যেমনই হোক, যদি দেখো বাংলাদেশের মাটিতে খেলা হয়, কনফিডেন্স কিন্তু বেশি থাকে। সেই সেম এনার্জিটা নিয়ে, মানে সেম টিমটা নিয়েই অনেক বড় বড় দলকেও হারাই দিতে পারে, তাই না? তার মানে এখানে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনফিডেন্স। ভয় না পাওয়া, আমার প্রিপারেশন যতটুকু হয়েছে ওটা দিয়ে ফাটাই দিব, দেখা যাক। বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন অত কঠিন হয় না, কিছু সিলেক্টেড টাইপের কোয়েশ্চেনই বারে বারে রিপিট হয়। তুমি ওইগুলা ভালো করে পড়ে গেলেই এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। সো যার প্রিপারেশন যেরকমই আছে ইনশাল্লাহ ফাটাই দিবা। যার যেটা আছে ওটা নিয়ে যুদ্ধ করতে হবে। তুমি যদি যুদ্ধের আগেই ছাড়া দাও তাহলে তো তুমি মারা পড়বাই। সো কনফিডেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভয় পাবা না, যতটুকু প্রিপারেশন আছে অতটুকু দিয়েই ফাটাই দিব ইনশাল্লাহ। পরীক্ষার প্রশ্ন কমন কিছু টাইপ থেকেই আসে, ঠিক আছে? সো কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। তোমাদের রুটিন এইটা। আচ্ছা, পরীক্ষার আগে বন্ধ আছে, প্রত্যেকটা পরীক্ষার আগে বন্ধ আছে, ঠিক আছে? ওই বন্ধগুলাকে ইউটিলাইজ করা লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ধরো একটা পরীক্ষার আগে 5 দিন বন্ধ, ওই 5 দিনের প্রথম দিন পরীক্ষা দিয়ে আসছো, ওই দিন রাতে কারোরই পড়া হয় না, পরের দিনও পড়া হয় না, মানে ঢিলামি করতে 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 আস্তে আস্তে পড়া হয়। এটা করা যাবে না, এটা করা যাবে না। তোমার যেই 5 দিন বন্ধ থাকবে প্রত্যেকটা বন্ধ সমানভাবে ইউটিলাইজ করা লাগবে, নাহলে দেখবা একদম লাস্ট দিন গিয়ে মনে হচ্ছে ইস আর একটু যদি পড়তাম, তাহলে পুরো প্রিপারেশনটা নিয়ে যেতে পারতাম। সো এইটা করা যাবে না। একদম বন্ধগুলা প্রপারলি সুষমভাবে ইউটিলাইজ করা লাগবে। এই যে জীববিজ্ঞান আগে 5 দিন বন্ধ, তোমার 5 দিন তো জীববিজ্ঞান প্রথম পত্র পড়ার দরকার নেই। তুমি যেদিন পরীক্ষা দিয়ে, যে রসায়ন পরীক্ষা দিয়েই যখন চলে গেছো বাসায়, তুমি সাথে সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করে দাও, পরের দিনও 2 দিন জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ো, তারপর কি ওটা করো। সো প্রপারলি ইউটিলাইজ করা লাগবে। আর এই সময়টায় শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক যেগুলা বোর্ড পরীক্ষায় আসতে পারে সেগুলা রিভিশন দিবা। এখন রিভিশন কেমনে দিবা? তুমি এতদিন পড়াশোনা করছো, তোমার ক্লাস নোট আছে, তুমি জানো কোনগুলা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলা জাস্ট রিভিউ করবা, জাস্ট পড়বা, ঠিক আছে? তোমার ক্লাস নোট অ্যান্ড যেখানে বই দরকার, ধরো বাংলা, তারপর বায়োলজি, এগুলোর ক্ষেত্রে বই দরকার, সেগুলো পড়লা। ইংরেজি, ফিজিক্স, ম্যাথস, এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একবার দেখে যেতে হবে, ঠিক আছে? আর যদি কারো এরকম হয় যে কোনো চ্যাপ্টার ভালো করে পড়ো নাই, দুর্বলতা আছে, তুমি ওয়ান শট ক্লাস দেখতেছো, ওয়ান শট ক্লাস দেখতে পারো যদি কোনো চ্যাপ্টারের দুর্বলতা থাকে। ফর এক্সাম্পল দেখো, তোমাদের ওই যে আইসিটি ওয়ান শট ক্লাস আছে, ম্যাথসের ওয়ান শট ক্লাস আছে, এখানে তুমি কোনো একটা চ্যাপ্টার তখনই দেখবা, দেখো সরল রেখা 4 ঘন্টার ক্লাস, কিন্তু তুমি তখনই দেখবা যদি এটা আগে ভালো করে তুমি মোটামুটি না পড়ে থাকো, তোমার দুর্বলতা আছে, তুমি নোট দেখে রিভিশন দিতে পারবে না। যদি নোট দেখে রিভিশন দিতে পারো এখন ক্লাস করার দরকার নেই, বুঝতে পারছো? আর তুমি যদি ধরো তারপর তুমি দেখতে চাচ্ছ, তাহলে ক্লাস না করে জাস্ট নোটটা দেখে নাও যে নোটে সব কিছু পারো কিনা। আর একদম লাস্ট মোমেন্টে এসে লাইভ ক্লাস করাটা একটু টাইম ওয়েস্ট। সো লাইভ ক্লাস করার দরকার নেই, ওয়ান শট ক্লাস করলেই করতে পারো, স্পিড বাড়ায়, কিংবা যাদের প্রিপারেশন ভালো স্লাইডটা দেখলেই হবে। সো যে জিনিস তুমি পারো সেই জিনিস আবার ক্লাস দেখে পড়তে যাও না, বুঝতে পারলা? সো এটা হচ্ছে ওভারঅল সবগুলার ক্ষেত্রে গাইডলাইন। আর প্রথম পরীক্ষা যেহেতু বাংলা পরীক্ষা, আমাদের প্রথম পরীক্ষাটা কি? বাংলা পরীক্ষা। কিছু জিনিসপত্র, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, তারপরে অ্যাডমিট কার্ড, এই দুইটাই একটা ট্রান্সপারেন্ট ফাইলে নিয়ে যাবা, যাতে করে খুলে দেখানো না লাগে। এই ফাইল থেকেই তুমি দেখাই দিতে পারো, এই যে এটা তোমার রেজিস্ট্রেশন কার্ড, এটা তোমার কি অ্যাডমিট কার্ড। তাহলে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো পরীক্ষার আগের দিন রাতেই কি গুছায় ফেলবা। তারপর কলম, যার যেই কলম দিয়ে লিখতে পছন্দ, অনেকের হাত ঘামায় যায়,
হাত ঘেমে গেলে কিন্তু খাতাও ঘেমে যায়, ঠিক আছে? সো কয়েকটা কলম, 3-4টা কলম একটু কি করে নিবা, রানিং করে নিবা। দেখা যায় একদম নতুন কলম নিলে কিন্তু এটা খসখস করে, হ্যাঁ? সো একটু লেখালেখি করে ওগুলো অভ্যস্ত করে নিবা, আর হাতটা একটু চালু করে নিবা। প্রথম পরীক্ষায় বাংলায় কিন্তু প্রচুর লিখতে হয়, 7টা সৃজনশীল। সো অনেকের হাতে একটু জড়তা চলে আসে, সো একটু লেখালেখি করে অভ্যাস করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। তারপর হচ্ছে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলা খুব সাবধানে ফিল আপ করবা, কোনো গোল্লা যাতে ভরাট করতে ভুল না হয়। আর যদি ধরো বাই চান্স ভুল হয়ে গেছে, তুমি প্যানিক করবা না বা টিচার থেকে লুকাবা না। ধরো তুমি একটা রেজিস্ট্রেশনের গোল্লা এখানে ভরাট করার কথা ছিল, তুমি অন্য জায়গায় ভরাট করে দিছো, ঠিক আছে? তুমি সুন্দর করে টিচারকে বলো, স্যার আমি এটা ভুল করছি, এখন আমি কি করতে পারি? টিচার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারছে। যদি ভুল হয় প্যানিক করবে না, ইমিডিয়েটলি সাথে সাথে জানাবা। তুমি পুরাটা লেখা শেষে তারপরে এসে জানাইলে কিন্তু হবে না, শুরুতেই। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এমসিকিউ ফিল আপের সময় খুবই সাবধান। তুমি একটা সিরিয়াল মিস করে গেলে কিন্তু একসাথে গণহারে সবগুলা ভুল হয়ে যেতে পারে। একটু সাবধান একদম। তুমি একটা সলভ করছো, যখন গোল্লাটা ফিল আপ করবে একটু সাবধানে যে এটা কয় নাম্বার ফিল আপ, 19 নাম্বারটা কি তুমি 19 নাম্বারেই দাগাচ্ছ কিনা, মানে 19 নাম্বারটা দেখো 20 নাম্বারে দাগাই দিচ্ছ অনেক সময়। তারপর এটা চলতেই থাকবে, এটা যাতে না হয়। ধরো দাগাই ফেলছো ভুল করে একটা, তখন তুমি টিচারকে বলবা যে এটা কি দেওয়া যায় কিনা। সাধারণত দিবে না, বাট এরপরেও তোমার ইমার্জেন্সি সিচুয়েশনে টিচারকে সুন্দর করে বলতে পারো। আচ্ছা, এখন পরীক্ষা হলে তো গার্ড থাকবে, মানে টিচাররা থাকবে। তুমি অবশ্যই এমন কিছু করবা না বা এমন অ্যাপিয়ারেন্স নিয়ে যাবা না যাতে তুমি মার্কড হও। ধরো পরীক্ষা শুরুই হয় না, টিচার খাতা দিচ্ছে, তুমি কথা বলা শুরু করে দিচ্ছ, তাহলে টিচার তোমাকে দেখে জাস্ট তোমাকে একজনকেই মার্ক করলো, তাহলে কিন্তু পুরো পরীক্ষা জুড়ে নজরটা তোমার দিকে থাকবে। তুমিও কি আনকমফোর্টেবল ফিল করবা, তোমার দিকে তাকায় আছে। দেখবে এটা হয়, টিচার তাকায় থাকলে লিখতে পারবে না। বুঝতে পারছো? সো বাকি 40টা স্টুডেন্ট বা বাকি 50টা স্টুডেন্টের মতোই তোমাকে যদি আলাদা করে আনকমন হিসেবে চিহ্নিত না করে, কেমনি চিহ্নিত করতে পারে? তুমি উড়া ধরে একটা চুলের কাট দিয়ে গেলাম, ওই ডিজে ব্রাভোর চুলের কাট দিলাম, কিংবা উল্টাপাল্টা একটা গেঞ্জি পরে গেলা, হ্যাঁ, বা একদম খুব স্টাইল টুল করে গেলা, ওরকম যাতে না হয়, একদম নর্মাল বাকিরা যেরকম আছে ওরকমই যাবা, যাতে করে তোমাকে আলাদা করে মার্ক না করতে পারে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক আছে মেয়েরা এক্সাম হলে মেকআপ টেকআপ করে, ওগুলো দরকার নাই, একদম নর্মাল হইতে যাও, হ্যাঁ, কারণ তোমার কাজ হচ্ছে পরীক্ষায় ভালো করা, অন্য কিছু কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, তো আলাদা করে মার্কড হবা না, আলাদা করে মার্কড হবা না। আচ্ছা, গেল। সৃজনশীল যেগুলো আছে, বাংলায় 7টা সৃজনশীল থাকে, বাকিগুলায় 5টা সৃজনশীল থাকবে। চেষ্টা করবা যে 7টা সৃজনশীল এই সবগুলাই সমান গুরুত্ব দিতে, বুঝছো? স্পেশালি বাংলা সৃজনশীলে ইউজুয়ালি 8 মার্কসের উপর দেয় না। তুমি প্রথমটা এত সুন্দর করে লিখছো, তোমাকে 8-এর জায়গায় কত দিবে? ধরো 9 দিল। ওই 9 পাওয়ার জন্য তোমাকে এফোর্ট কিন্তু অনেক বেশি দেওয়া লাগছে। ওই এফোর্ট বা ওই টাইম মেনটেন করতে পরে তুমি গিয়ে দেখবা 7 নাম্বার অ্যান্সারই করতে পারো নাই। ওখানে তুমি 1 নাম্বার খুব ভালো করে বাঁচাইছো, 1 নাম্বার বেশি পাইছো, মাশাআল্লাহ। কিন্তু এখানে তো তোমার 8 নাম্বার নাই, 10 নাম্বারই নাই, মার্কসই দিতে পারবে না। সো এরকমটা যাতে না হয়, তুমি কোনো অ্যান্সার ছেড়ে আসছো। বোর্ড পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই, এমসিকিউতেও নাই, ইয়েতেও নাই। সো কোনো কিছু ছাড়া যাবে না, ঠিক আছে? সবগুলা অ্যান্সার করতে হবে এমন সমান টাইম, হ্যাঁ, ইকুয়াল টাইম। ধরো 7টা সৃজনশীলের জন্য যেই টাইম, প্রত্যেকটার জন্য যাতে তুমি সমান টাইম দাও, ঠিক আছে? আর শুরু করবা অবশ্যই যেটা সবচেয়ে ভালো পারো সেটা প্রথমে দিবা, তারপরটা দ্বিতীয়তে, তারপরটা এরকম, ঠিক আছে? স্পেশালি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, যেগুলোতে তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট, তুমি জানো এটাই উত্তর, সেটা প্রথমে দিবা, তারপরে এরপরেরটা, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো তুমি 3 নাম্বার কোয়েশ্চেনে গিয়ে আটকায় গেছো, বুঝছো? 3 নাম্বার কোয়েশ্চেনের ক লিখছো, গতে গিয়ে আটকায় গেছো, তাহলে তুমি কি করবা? তুমি কি ঘ নাম্বার অ্যান্সার করবা? তোমার আপাতত ঘ নাম্বার অ্যান্সার করার দরকার নেই। তুমি কি করবা? স্পেস রেখে 4 নাম্বার কোয়েশ্চেনে চলে যাও, 5 নাম্বার কোয়েশ্চেনে চলে যাও। ততক্ষণে তোমার মাথায় যদি গ নাম্বার চলে আসে, তাহলে তুমি লিখে দিলা, তারপর ঘ করলা। আর যদি এরকম হয় তুমি পারতেছই না, কিন্তু অন্য একটা অ্যান্সার পারতেছো, তাহলে এটা কেটে দাও। হ্যাঁ, ধরো ভুল করে তুমি একটা অ্যান্সার করে ফেলছো, ঠাস করে আগেই কাটবা না,
এটা সবার লাস্টে কাটবা, এইটা সবার লাস্টে কাটবা, ঠিক আছে? আর এক্সাম হলে ম্যাক্সিমাম এক্সাম হলে ঘড়ি থাকে, সো তোমরা যদি চাইতে চাও মানে হাত ঘড়ি, অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারো। এটা অ্যালাউ করবে কিনা সেটাও আছে, কারণ এখন স্মার্ট ওয়াচ আছে, তো স্মার্ট ওয়াচ দিয়ে অনেক কিছু করা যায়। সো অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারো, বাট চিন্তা করে রাখবা যে ঘড়ি নাও অ্যালাউ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর খাতার রিপ্রেজেন্টেশন কেমন হওয়া উচিত? অবশ্যই মার্জিন করবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে মার্জিন করবা, নীলকালি দিয়েও না, বল পয়েন্ট দিয়েও না, পেন্সিল দিয়ে মার্জিন করলা সুন্দর এরকম। খাতা ভাঁজ করিও না, কারণ তোমাদের যথেষ্ট টাইম দেওয়া হয়, ওই টাইমের মধ্যে তুমি কি মার্জিনগুলো করে ফেলতে পারবা। তারপর সিকিউ কেমনে লিখবা? সিকিউ একদম প্রথমে 1 নং প্রশ্নের উত্তর, এটা নীলকালি দিয়ে লিখো, 1 নং প্রশ্নের উত্তর। ক এখান থেকেও স্টার্ট করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে এই যে এখানে ক, নিচে সুন্দর করে একটা দাগ, খ এখানে একটা দাগ, ঠিক আছে? এখানে তুমি অ্যান্সার লিখলা, বুঝতে পারছো? ক নাম্বার তো ডিরেক্ট সংজ্ঞা বা ওই টাইপের কিছু আসে। খ নাম্বারে ম্যাক্সিমাম টিচাররা না সৃজনশীলের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড খুঁজে, কিছু কিওয়ার্ড, যে স্পেসিফিক শব্দটা ওখানে আছে কিনা, বুঝছো? ওইটা যত কম্প্যাক্টে তুমি লিখতে পারো। হ্যাঁ, ধরো রসায়নের একটা কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনটা রিলেটেড একটা স্পেশাল কিওয়ার্ড আছে, যেটা থাকলেই কি টিচারের মন ভালো হয়ে যাবে, তোমাকে নাম্বার দিয়ে দেবে। সো ওগুলা ভালো করে লিখবা। আর কালো কালি দিয়ে লিখবা, নীল কালি দিয়ে হাইলাইট করার মতো কিছু থাকলে সেটা অবশ্যই নীল কালি দিয়ে হাইলাইট করবা। কালো আর নীল বাদে অন্য কোনো কালি ইউজ করার দরকার নাই, ঠিক আছে? লেখার মানে সাইজটা তোমার মতোই করো, বেশি হিজিবিজি করো না। হ্যাঁ, স্পেশালি বাংলা, তারপর বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি, এগুলোতে হাতের লেখা বেশি হিজিবিজি হইলে নাম্বার একটু কমে যায়। সো যতটা সম্ভব পরিষ্কার ঝকঝকে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আর কি, এই হচ্ছে ওভারঅল গাইডলাইন। প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আইসে তুমি সময় নষ্ট করবা না, বুঝছো? একটা পরীক্ষা দিয়ে আসছো, বাংলা দ্বিতীয় পত্র, এখন তুমি দ্বিতীয় পত্রের চিন্তা করে এটা খারাপ করতে হবে এরকম না। দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে দিছো, ডান, আমি ওইটা নিয়ে আর চিন্তাই করবো না। তুমি চিন্তা করলে রেজাল্ট ভালো হয়ে যাবে না, অ্যান্সার মিলাইতে যাবা না, তারপরে এসে বিভিন্ন ফেসবুক গ্রুপের পোস্টে এটার অ্যান্সার, এটার অ্যান্সার, দরকার নেই ভাই, ওটা চলে গেছে। এখন তুমি মিলাইলেও না মিললেও, বরঞ্চ মিলাইতে গেলে তুমি ইংরেজির প্রথম পত্রের টাইমটা ওয়েস্ট করে ফেলবা, বুঝতে পারছো? ঠিক আছে, যখনই শেষ হবে ঠাস করে পরের দিনই কি মানে ওই পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে একটু রেস্ট নিলা, ঘুমাইলা, তারপর সেকেন্ডটার পড়াশোনা স্টার্ট করে দিবা। তো এটা খুবই একটা পরীক্ষা শেষ হইলো, তুমি সাথে সাথে বাসায় এসে অনেকক্ষণ ধরে ফেসবুক স্ক্রল না করে বাসায় এসে একটা ঘুম দিবা, গোসল দিয়ে ঘুম দিয়ে দিবা, 2 ঘন্টা পরে উঠে একদম ফ্রেশ মাইন্ডে সেকেন্ড সাবজেক্টটা শুরু করে দিবা। অ্যান্ড পরীক্ষার মাঝে অনেকেই অসুস্থ হয়ে যায়, সো এটা একটু খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিক মতো কইরো। হ্যাঁ, উল্টাপাল্টা জিনিসপত্র খাইও না, বাইরের জিনিসপত্র খাইতে অনেকেরই জন্ডিস, টাইফয়েড এগুলো হয়ে যায়। আবার এখন ডেঙ্গুর সিজনও আসতেছে, কিন্তু কোভিডের সিজনও আসতেছে, কোভিড অলরেডি হয়ে গেছে, কিন্তু একটু সাবধানে থাকতে হবে, এমনি ধরো পরীক্ষার ধাক্কায় জ্বর ঠান্ডা সবার লেগেই যায়, এরপরেও যেহেতু সিজনটাও ভালো না, একটু সাবধান, খাওয়া দাওয়াটা ঠিক মতো কইরো, ঘুমটা পরিমিত করতে হবে। ঘুম না ঘুমায় পরীক্ষা দিতে গেছো, দেখবা পারা জিনিস ভুল করে আসতেছো, ভন করতেছে মাথা, দরকার নাই, তুমি পর্যাপ্ত ঘুমাও, 6 ঘন্টা 8 ঘন্টা তোমার যতটুকু লাগবে তুমি ঘুমাও, বাকি টাইমটা ইউটিলাইজ করো। তো এই ছিল ওভারঅল জিনিসপত্র। পড়াশোনা করিও, পড়াশোনা কোনগুলা করবা যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, উল্টাপাল্টা জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র এখন পড়ার দরকার নাই। অনেক কোচিং সেন্টার আছে, যেগুলো তোমাকে পরীক্ষার মাঝেই ভর্তি হন এমনি করে গুতাবে, দিও না, কানই দিও না, তোমরা তোমার মতো গুতাইতে থাকো। আমি আমার মতো পরীক্ষা দিব, আমি এইচএসসি পরীক্ষাটা শেষ করব, তারপর আমি অ্যাডমিশনের চিন্তা করব। এইচএসসি পরীক্ষার মাঝে আমি কি অ্যাডমিশনের চিন্তা করবো না? কারণ অ্যাডমিশনে সময় আছে, হ্যাঁ সেটা আমি আগে করতে পারতাম, বাট এইচএসসির মাঝে না। এইচএসসির মাঝে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলায় মার্কস তোলা, কারণ এগুলায় আমি যদি মার্কস ঠিক মতো না তুলতে পারি, আমি কিন্তু অ্যাডমিশনে গিয়েও ধরা খাবো। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, যাদের টার্গেট হচ্ছে মেডিকেল, ওদের কিন্তু জিপিএ এর উপরে একটা মার্কস থাকে, তো জিপিএ 5 নিশ্চিত করতে হবে, কোনো মতেই যাতে না কমে। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, স্পেশালি বুয়েটের টার্গেট,
ওদের কিন্তু জিপিএ 5 পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের উপর একটা সার্টেন মার্কস পাইতে হয়, 90+ বা 93+, তোমরা ধরে 90+ একটা মার্কস তোমাকে পাইতে হবে। এটা পাওয়া কিন্তু সহজ। সায়েন্সের স্টুডেন্ট যারা আসো তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি এই সাবজেক্টগুলোয় গ্যাঞ্জাম হয় না, এ প্লাস সাধারণত ছুটে না, ছুটে ওই বাংলা ইংলিশে। সো বাংলা ইংলিশটা একটু সাবধান যারা সায়েন্সের স্টুডেন্ট আসো, ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ, যাতে এই দুইটাই A+ না ছুটে। অনেকেরই এই দুইটা A+ ছুটে যায়, বাকিগুলো হয়ে যাবে, বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। তো সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।